সুধীবৃন্দ, এবারে বলবেন জনাব ফয়সাল আহমেদ, ঢাকা নিউ মার্কেটের জিনাত বুক সাপ্লাইয়ের স্বত্বাধিকারী, যে বিখ্যাত বইয়ের দোকানটি সম্প্রতি বন্ধ হয়ে গেছে। জনাব ফয়সাল আহমেদ। আসসালামু আলাইকুম। সকলকে সালাম জানিয়ে শুরু করছি ফরিদ ভাইয়ের কথা। আমার সাথে ফরিদ ভাইয়ের কথা বোধহয় সম্পর্ক আরও কাছে আস, এই ঠিক করে দাও, মাইকটা সামনে দিয়ে দাও। ও আচ্ছা, ধন্যবাদ। ফরিদ ভাইয়ের সাথে আমার সম্পর্ক সম্ভবত ৮০ সালের দিক থেকে, কারণ উনি একটু সময় পেলেই উনি এসে আমার দোকানে আসতেন, এসে আমাকে শুধু বলতেন যে ইংল্যান্ড থেকে কি কি বই এনেছেন। দ্বিতীয় একটা কঠিন প্রশ্ন হতো, আর আমি তখন বইটই ওই সময়ে বইপত্র খুব কঠিন ছিল বাংলাদেশে, কারণ ফরেন এক্সচেঞ্জ সরকারের অনেক কম ছিল। কারণ এখন যেমন ম্যান পাওয়ার, গার্মেন্টস, বিভিন্ন কারণে সরকারের অনেক ফরেন এক্সচেঞ্জ তখন ছিল না, একেবারেই কম। তো আমাদেরকে লাইসেন্স দেওয়া হতো 10,000 20,000 ডলারের, এইটা দিয়ে তার কিছুই হয় না, 10,000 20,000 টাকা, সরি। তো ফরিদ ভাই আমাকে বলতেন যে ফয়সাল ভাই কী করবেন? আমি কী করবো বলেন, মানুষ তো এই বিটিভি দেখা ছাড়া আর বই পড়া ছাড়া সময় পায় না। আর কিছু মানুষ খেলাধুলা করে আর কিছু মানুষ বইপত্র করে। তো ফরিদ ভাই বলতেন যে একটা কাজ করেন না। আমি কী কাজ? বলে আমার ইয়েতে চলেন, মোটরসাইকেলে। আমি বললাম যে আপনার মোটরসাইকেল আমি চড়তে পারবো না, কারণ আমার ভয় লাগে। বলে চড়েন না, এটা চেয়ে গুয়েবারের মোটরসাইকেল মনে করবেন। আমি চেয়ে গুয়েবারের মোটরসাইকেল, মজার কথা, তাহলে চড়তাম। তো চড়ার পরেই আমি বলতাম, ফরিদ ভাই কারো মোটরসাইকেল জীবনে চড়ি নেই, আপনারটা চড়ি এই কারণে যে আমি সামনে আর কিছু দেখতে পাই না, আমার ভয়ও লাগে না। তারপরে উনি হঠাৎ করে দেখি এক জায়গায় মোটরসাইকেল থামাই দিল, থামিয়ে দিয়ে বলে, এই মিয়া মুড়ি দাও না কেন? ওই লোক শুধু পিছনে চলে যায়। তো উনি তখন দেশি ভাষায় ওনারে বলা আরম্ভ করলেন যে আমি খাইবাম আর তুমি শুধু সরে যাও। তো মুড়িওয়ালা বলে, স্যার আপনি একটু আগেই তো খেয়ে গেছেন, এখন মুশকিল হয়েছে, মুড়ি বেশি ছিল না। আমি বলছি ভাই মুড়ি না খেলে হয় না? বলে না ফয়সাল ভাই, খেতে তো না, মুড়ি খেলে কি আর ভালো লাগে? দাও তো। সে দিতে চায় না। আমি কি ব্যাপারটা কি? বলে আমাদের দেশি মানুষ মজা কিসে টানে। আমি মজা কিসে টানে? বলে মতে ময়মনসিংহ, জতে জামালপুর, মজা কতে কিশোরগঞ্জ, দন্ত সতে শেরপুর, কিসে টতে টাঙ্গাইল, নতে নেত্রকোনা। উনি এই ধরনের যে কত কিছু বলতেন আর করতেন। পরে ওই যেখানে ইম্পোর্ট লাইসেন্স পাওয়া যায় আইআরসির, চলেন ওখানে যায়। আমি বাইরে, উনি মোটরসাইকেল নিয়ে আসে, আমি ওখানে গিয়ে ঢেউটিন, গুঁড়া দুধ, পুরান কাপড়, এইগুলোর সব লাইসেন্স কিনতাম। কেনার পরে ব্যাংকে সেগুলো ওজিএল করতাম, ওপেন জেনারেল লাইসেন্স করার পরে আমার হলো, মানে বইটা আনতে পারি। তখন পেঙ্গুইন থেকে আমি বই আনা আরম্ভ করলাম। পেঙ্গুইন থেকে আনার সময় এখনকার মতো তার মোবাইল বা মিডিয়া ছিল না, তখন পোস্টে, নর্মাল পোস্টে আপনার ওই বইয়ের কভারগুলো আসতো। বইয়ের কভারগুলো আসলে পেলিকেনের, পেঙ্গুইন, র্যান্ডম হাউসের, এইগুলো আমি নিয়ে ফরিদ ভাইকে বলতাম, ফরিদ ভাই আমি তো এত জানি না, আমি শুধু সিনোপসিস পড়ি, একটা ধারণা করি, আপনি আমাকে চুজ করে দেন তো। আজকে জিনাত বুক সাপ্লাই সম্পর্কে আমি দেখলাম ফেসবুকে প্রায় 1200-1300 লেখা উঠেছে। মিডিয়া মানে সোশ্যাল মিডিয়াতে আমরা এক কথায় বলি, টিভিগুলোতে দেখছি তো এই দৈনিক জনকণ্ঠ, প্রথম আলো, ডেইলি স্টার, বুকশপরাও লিখছে। ফরিদ ভাইয়ের এখানে বিরাট অবদান মানুষ জানে না। আমি দেখলাম এক ভদ্রলোক আসতেন লুঙ্গি পরে, কিন্তু এসে উনি ওই অনেক ভালো ভালো বইগুলো, মানে ফিলোসফিক্যাল বই, পলিটিক্যাল সায়েন্সের বই টইগুলো নাড়াচাড়া করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেন। তো ফরিদ ভাইকে আমি ইশারা করতাম, ফরিদ ভাই খুব হাসতেন আমার দিকে, বলে আপনার পরে বলুন, এখন বলুন না। হয়তো ফরিদ ভাই প্রতিদিন আসতেন না, হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে বা 1 মাস পরে, অনেক দিন পরে ফরিদ ভাই আপনি হাসতেন কেন? আপনি তো হাসি আগেই হাসি দেন, পান টান খেয়ে মুখটা লাল করে, কিন্তু এই নিয়ে বললেন না কেন? বলে আপনি যারা এত গল্প করেন, এত মজা করেন, এই যে লুঙ্গি পরে আসেন, আপনি এইসব বই পড়েন, এত উঁচু মানের, হ্যাঁ মানে সাধারণত তো লুঙ্গি পরে কেউ বাইরে এরকম যায়। বলে জানেন ইনি কে? আমি কে? বলে ইনি হলেন প্রফেসর রাজ্জাক।
আমি তো মাথায় হাত দিলাম, এ কী বলে। মানে ওনার কাছ থেকে এত কিছু আমি শিখতে পেরেছি, যা আমি যদি কোনো দিন অটোবায়োগ্রাফি লিখি তাহলে ফরিদ ভাইয়ের নাম সেখানে না থেকে মানে ওটা তাহলে সম্পূর্ণ হবে না। আমার বাবার একটা বই বের হলো 1915 থেকে 1947 সাল পর্যন্ত। ফরিদ ভাইকে বললাম, ফরিদ ভাই এই বইটা আর কেউ কিনবে না, আমি বিক্রি করব না পড়ার জন্য, তো কি বলেন? বলে আমার একটা দেন। আমি তো ওই মুড়ি খেয়ে কাগজ পেলে ওইটাও পড়ি। তো আমার আব্বার বইটা পড়ে উনি আমার বললেন ওই পিরিয়ডের যে সামাজিক অবস্থা এইটা সুন্দর বর্ণনা আছে। কারণ আমাদের বাড়ি মুর্শিদাবাদে ছিল, আব্বা আম্মা 47 সালে এই দিকে চলে আসেন। এগুলো তো অনেক অনেক কথা। ফরিদ ভাইয়ের কথা বলতে গেলে আমি মনে হয় 3টা পর্যন্ত সময় দিলে আমি বলতে পারবো, কিন্তু আপনারা কেউ পারবে না ধৈর্য দিতে, কারণ এটা সম্ভব না, এটা লিখতে হবে। ফরিদ ভাইয়ের জন্য আমি একটা লিখবো, তাহলে সেটা বোধহয় ভালো হবে। কারণ ওনার কাছ থেকে আমি আজকে সমাজে যারা অনেক গুণী মানুষ যে বইপত্র পড়ছেন, আমি তো ওনার কাছ থেকে এগুলো বেশিরভাগ শিখেছি 3-4 জনের কাছ থেকে। আমার নিজের বড় ভাইয়ের কাছ থেকে, আসাফুদ্দৌল্লা সাহেব সেক্রেটারি ছিলেন, উনি আমাকে তুই করে বলেন অনেক কিছু। ফরিদ ভাইয়ের কাছ থেকে শিখতাম। আর ফরিদ ভাইকে তো বোঝা যেত না, মানে উনি যে সেনাবাহিনীর লোক এটা কিন্তু বোঝা যেত না, খুব সরলভাবে থাকতেন। এক ভদ্রলোক আসলেন, ওমর খৈয়ামের বই রুবায়েত কিনবেন, কিনে নিয়ে গেলেন। যাওয়ার পরে আমাকে বলছে, শোনেন আপনার দোকানে রুবায়েত বই কয়টা বিক্রি হয়? আমি 10-15টা 20টা হয়। বলে আমি তো ওমর খৈয়ামকে দেখি ভিন্ন চোখে। সেটা কি? বলে অ্যাস্ট্রোফিজিক্স, ম্যাথামেটিক্স, জিওমেট্রি, মেটাফিজিক্স। আমরা ওই মেটাফিজিক্সই বোঝান? বলে এইটাই আপনারা আজকে বুঝাবো। তখন উনি দেখতাম কি সুন্দর করে ওমর খৈয়ামের জিওমেট্রি, ম্যাথামেটিক্স, ফিলসফি যেটা সেটাই মেটাফিজিক্স, এইগুলো দিয়ে এত সুন্দর করে বর্ণনা করতেন, মানে ছোটো বাচ্চারাও মানে উনি গল্প আকারে জিনিসটা বুঝাতেন। এবং উনি দেখতাম আরেকটা জিনিস, কোনো অ্যালজেব্রা এগুলোতে যে থিওরিগুলো ফর্মুলা ছেলেরা কিনতে আসতো, আমরা ছোটো ছোটো বই বিক্রি করতাম, উনি আমাকে বলতেন এতে সর্বনাশ, শিক্ষকরা খুব ভালোভাবে শেখাতে পারেন নাই, অথবা এটা বলা উচিত না আমার, কারণ উনি তো কমপ্লেন করতেন না, উনি নো কমপ্লেন ব্যান ছিলেন। উনি বললেন যে আসলে এটা কেমন করে হইলো, ঘট্ট রেখে কাগজ দেন, তো ফাইসাল একটা কাগজ দেন, কাগজ দিকে আইকে টেকে তারপর বলতেন দেখেন এইভাবে অ্যালজেব্রাটা হয়েছে। এটা কিন্তু সবাই ফর্মুলা মুখস্থ করে, আমি যাই রুটে। এই জন্য আমার, তবে ওনার মধ্যে কোনো দুঃখ আমি কোনো দিন দেখলাম না। এমনকি আমার যেদিন বিয়ের দিন, ওই বিয়ের দিনে এখানে বসে আছে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন, আমার ছোটোবেলাকার বন্ধু শেখর বলি, ব্রিগেডিয়ার জেনারেল শওকত জামাল আজকে এখানে নাই। ফরিদ ভাই আমার এসে বললো, ফয়সাল ভাই আপনার 2 বন্ধুরাতে নিয়ে আসতেছি, আর ওই আল্লাহ যা করে তাই, আমি আর বিয়ে করতে পারলাম না, আপনি করে ফেললেন। অনেক কথা, খুব মজা লাগতো। মানে উনি আসলে আমার মনে হতো যে আমি একটা মানে এনার্জি পেলাম, আর সেটা হলো জ্ঞানের এনার্জি, এবং সাধারণভাবে কোনোভাবেই বোঝা যেত না। আর সেই বলতেন যে চা তো আপনাদের এখানে ছোটো কাপ, এগুলো দিয়ে আমার হয় না, তো একসাথে বলতে 4-5 কাপ অর্ডার দিও। অসাধারণ ব্যক্তিত্ব। মানে আমি বলবো আমাদের একটা দুঃখ রয়ে গেছে, এখানে একজন আপা বলে গেছেন, এই কথাটাই সত্য। আমি যে এরিয়াতে থাকি লালমাটিয়াতে বা মোহাম্মদপুর এইসব অঞ্চলে, একটা দেখি অনুষ্ঠান হলে, সরি কেউ কিছু মনে করবেন না, ভুল হলে আমাকে ক্ষমা করবেন, আমি দেখি ওই ওয়ার্ড কমিশনার, চেয়ারম্যান, এই ধরনের লোকদেরকে সবাই ডাকাডাকি করে। কিন্তু এই ফরিদ ভাইয়ের মতো আরও জীবিত অনেক ফরিদ ভাই আছে, তাদেরকে কেউ ডাকে না। যেমন ধরেন প্রফেসর মোহাম্মদ রহমতুল্লাহ, উনি সায়েন্টিস্ট হিসাবে আমি লিন্ডসলে ম্যাগাজিন বিভিন্ন জায়গার নাম দেখি, বাংলাদেশের কোনো পত্রপত্রিকা ওনার নাম দেখি না। আমি স্যারকে বললাম, স্যার ব্যাপারটা কি? স্যার বললেন যে না, কবিতা সাহিত্য লিখলে লোকে চিনতে পারে, আমার এইসব বিজ্ঞান টিজ্ঞান ওই বিদেশেই চিনে। আমি এইটা কিন্তু সমাজের একটা বড় সমস্যা। ফরিদ ভাই এগুলো আমাকে বলতেন যে দেখবেন সমাজ কিভাবে মানে নষ্ট হয়, তার একটা উদাহরণ উনি অনেক আগে আমাকে বলেছিলেন, যে রাজনীতি লোকদেরকে এনে দেখবেন সবসময় অনুষ্ঠানে নিয়ে আসা হয়, কিন্তু সমাজের যে নানা ধরনের থাকে। আমাকে বলতো, ফয়সাল ভাই আপনি তো লালমাটিতে থাকেন, তো ওখানে তো গান গায় বন্যা, তারা নিয়ে এসে অনুষ্ঠানটা কেন করেন না? আমি খেতে, এটা তো সাংঘাতিক। বলে আমরা আগে স্কুলে হেডমাস্টার, উনি রিটায়ার করলে ওনাকে আমরা ইয়ে করতাম, অনুষ্ঠানের সভাপতি করতাম, আপনারা যদি এইটা না করতে পারেন। আমি বললাম আপনি? বলে আমি তো সেনাবাহিনীর মধ্যে, আমি আবার কারে কী করব। আর ফুলের খুব ছিল, আমি একটু রুফ গার্ডেন করি, ওই ছবি প্রায় ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠাতাম, উনি এগুলো নিয়ে কমেন্ট করতেন।
ওই কমেন্টগুলা আমি দেখতাম গুগল লেন্স বিভিন্ন কিছু দিয়ে যা না লেখা থাকে ওগুলো তো মানে মানে সায়েন্টিফিক নেম, কিন্তু ওগুলো দিয়ে উনি বর্ণনা করতেন। বর্ণনাটা করতে করতে সাহিত্য চলে আসতো, সেখানে অনেকের কথা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। যে একটা ফুলকে নিয়ে যে শুধু রবীন্দ্রনাথ, আমরা তো কথাবার্তায় তো রবীন্দ্রনাথ, বঙ্কিম, নজরুল, কিন্তু অন্যান্য অনেকেরই যাদেরকে আমরা অজানা হিসেবে আছি সেগুলো কিন্তু উনি করতেন। আমিও মানে উনি যে ইন্তেকালের কিছুদিন আগেও আমাকে উনি ফুলের উপরেই বলে লিখে টিকে পাঠালেন, আমাকে বললেন ফয়সাল ভাই আপনার জীবন ধন্য, কিন্তু আপনি আমার একটা কথা শুনেছেন যে কম্প্রোমাইজ করেন নাই। যেমন পাইরেসি বইয়ের জন্যই কিন্তু আমি 60 বছরের পুরনো আমার দোকানটা বন্ধ করে দিচ্ছি, এবং সবাই, কারণ পাইরেসি হওয়ার কারণে আমি বিদেশ থেকে কোনো কোম্পানিকে বাংলাদেশে আনতে পারলাম না, এবং সেই জন্য আপনার এই কী বলে সেই কোম্পানিগুলো আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া সেগুলো পেয়ে গেল, এবং সেগুলো থাকলে আমাদের এখানে পাইরেসির দরকার ছিল না, আমরা মানে খুব কম দামে অরিজিনাল বইগুলো দিতে পারতাম। তো ফরিদ ভাইয়ের জন্য আর কি বলতে পারি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।